হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের আরেক নতুন ভিডিওতে। জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম 2026-এর যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আরেক নতুন ক্লাস। আগের ক্লাসে আমরা জীবন ও তার বৈচিত্র্য থেকে প্রথম ক্লাসটি করি। আজকে তার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করো। ক্লাসের শেষে তোমাদের জন্য 10টি প্রশ্ন হোমওয়ার্ক থাকবে, আর আগের দিনের যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছিল সেগুলো শেষে আলোচনা করে দেওয়া হবে। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হিমোসিল কোন প্রাণীর দেহে দেখা যায়? এখানে উত্তর হবে বি, আরশোলা। হিমোসিল আরশোলার দেহে দেখা যায়। আগের ক্লাসের মতো এই ক্লাসেও প্রত্যেকটা প্রশ্নের সাথে কিছুটা করে ডিটেলস দেওয়া থাকবে, যাতে এই প্রশ্নের সঙ্গে যদি অন্য কোনো প্রশ্ন ঘুরিয়ে তোমাদেরকে দেওয়া হয়, তোমরা সেই প্রশ্নের উত্তরও যেন করে আসতে পারো। দেখো, এখানে বলা হয়েছে অর্থোপোডা বা সন্ধিপোদ প্রাণীদের রক্তপূর্ণ দেহগহরকে হিমোসিল বলে। তাহলে হিমোসিল কাকে বলে? যদি কোনো প্রশ্ন সেভাবে ঘুরিয়ে দেওয়া হয়, তোমরা কিন্তু এখান থেকে সহজেই পেয়ে যাবে। এদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন, নালীপথ কোন পর্বের প্রাণীদের গমনাঙ্গ? এখানে উত্তরে বেশি একাইনোডার্মাটা। নালীপথ একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের গমনাঙ্গ। তারা মাছ বা সমুদ্র শসা এই নালীপথের সাহায্যে খুব ধীর গতিতে সমুদ্রের তলদেশে চলাফেরা করে। 3 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া? এখানে উত্তরে বি, কেঁচো। কেঁচোর রেচনাঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। কেঁচো বা জোঁক হলো এনিলিডা পর্বের প্রাণী। এদের দেহ আংটির মতো খণ্ডক দিয়ে গঠিত। যদি পরীক্ষাতে এই প্রশ্নটা আসে যে কেঁচো কোন পর্বের প্রাণী, এবং সেখানে 4টা অপশন তোমাদের দেওয়া হলো, তোমরা কিন্তু এখান থেকে খুব সহজেই জানতে পেরে গেলে যে কেঁচো হলো অ্যানিলিডা পর্বের প্রাণী। 4 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়? এখানে উত্তর হবে বি, মাছ। মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। দেখো, মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়, তাই একে ভেনাস হৃৎপিণ্ড বলে। 5 নম্বর প্রশ্ন, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কোন শ্রেণীর প্রাণীর অনন্য বৈশিষ্ট্য? এখানে উত্তর হবে বি, স্তন্যপায়ী। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা স্তন্যপায়ী প্রাণীর অনন্য বৈশিষ্ট্য। এটি বক্ষগহ্বর ও উদরগহ্বরকে পৃথক করে এবং শ্বাসকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নীলতিমি বা মানুষ সবার মধ্যেই এটি থাকে। 6 নম্বর প্রশ্ন, হাঙর কোন শ্রেণীর প্রাণী? এখানে উত্তর হবে এ, কন্ড্রিকথিস। হাঙর কন্ড্রিকথিস শ্রেণীর প্রাণী। এদের কঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি। অন্যদিকে রুই বা কাতলা মাছ হল অস্টিকথিস শ্রেণীর প্রাণী। 7 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়াকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়? এখানে উত্তর হবে বি, মনেরা। ব্যাকটেরিয়াকে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। মনেরা রাজ্যের জীবরা সবাই এককোষী এবং প্রোক্যারিওটিক। এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। 8 নম্বর প্রশ্ন, মিথজীবী হল কিসের সমন্বয়? এখানে উত্তর হবে এ, শৈবাল ও ছত্রাক। মিথজীবী হল শৈবাল ও ছত্রাকের সমন্বয়। শৈবাল খাদ্য তৈরি করে এবং ছত্রাক জল ও খনিজ শোষণ করে দুজনে মিলেমিশে থাকে। একে মিথজীবিতা বলে। 9 নম্বর প্রশ্ন, ভিরোয়েড কিসের দ্বারা গঠিত হয়? এখানে উত্তর হবে বি, শুধু আরএনএ। অর্থাৎ আরএনএ দ্বারা ভিরোয়েড গঠিত হয়। ভিরোয়েড ভাইরাসের চেয়েও ছোট এবং এদের কোনো প্রোটিন আবরণ থাকে না। এটি উদ্ভিদের রোগ ছড়ায়। 10 নম্বর প্রশ্ন, সিস্টেমা ন্যাচারি বইটি কে লিখেছিলেন? এখানে উত্তর হবে সি, ক্যারোলাস লিনিয়াস। সিস্টেমা ন্যাচারি বইটি ক্যারোলাস লিনিয়াস লিখেছিলেন। এই বইতেই তিনি প্রথম জীবের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের পদ্ধতিগুলো বিশদে আলোচনা করেন। আজকের ক্লাসটি এতটাই। এরপর আমি তোমাদেরকে হোমওয়ার্কগুলো দিয়ে দিই, ঠিক আছে? দেখো, এই হলো হোমওয়ার্কের প্রথম 5টি প্রশ্ন। তোমরা এখানে ভিডিওটি স্টপ করে এই 5টি প্রশ্ন লিখে নাও। লিখে নাও এবং তারপরে ভিডিওটি আরও অন করে নাও, তাহলে তোমরা পরের 5টা প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে? এই হলো 6 থেকে 10, অর্থাৎ পরের 5টি প্রশ্ন। আর আগের ক্লাসে আমি বলেছিলাম যে আজকের ক্লাসের শেষে আমি আগের ক্লাসের যে 10টা হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো আলোচনা করে দেবো। চলো তাহলে আগের ক্লাসের সেই 10টা হোমওয়ার্ক আমরা আজকে করে নিই, ঠিক আছে? এই হোমওয়ার্কগুলো আমি আগের দিন তোমাদের দিয়েছিলাম। দেখো, এখানে 1 নম্বরে যে প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে, যদি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত কৈলাসকে সিস্টোলিথ বলা হয়, তবে ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি সূচের মতো কৈলাসকে কি বলা হয়? এই প্রশ্নগুলো আমি আগের ক্লাসটা যেটা করিয়েছি সেখানে অনেক প্রশ্নের সঙ্গে লিঙ্ক করে করা হয়েছে। এখানে উত্তর হবে রেফাইট। ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি সূচের মতো কৈলাসকে রেফাইট বলা হয়। দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের শরীরে প্যারাথরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়, ঠিক আছে? তাহলে বলছে কোন হরমোন ঠিক এর উল্টো কাজ করে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায়? উত্তর হবে ক্যালসিটোনিন। 3 নম্বর প্রশ্ন, ক্যাকটাস বা মরুভূমির উদ্ভিদের পত্ররন্ধ্র
কেন পাতার গভীরে নিমজ্জিত থাকে, আর এর সাথে বলা হয়েছে যে এর প্রধান উদ্দেশ্য কী। 3 নম্বরের এই প্রশ্নটার একটাই উত্তর হবে যে বাষ্পমোচন কমানোর জন্য বা জলের অপচয় রোধ করতে এটা হয়ে থাকে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, মানুষের করটিক স্নায়ু 12 জোড়া হলে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? এখানে উত্তর হবে 31 জোড়া। সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। 5 নম্বর প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত 3:1 হলে জিনোটাইপ অনুপাত কত হবে বা কি হবে? এটার উত্তর হবে 1:2:1। 6 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট হয়, বড়দের ক্ষেত্রে হাড় দুর্বল হয়ে যাওয়ার এই রোগটিকে কি বলা হয়? এখানে উত্তর হবে অস্টিওম্যালেসিয়া। 7 নম্বর প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষে কোন ধরনের রাইবোজোম দেখা যায়? এখানে উত্তর হবে 70S রাইবোজোম। 8 নম্বর প্রশ্ন, যদি কোনো প্রাণীকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে রেখে সংরক্ষণ করা হয় তবে তাকে কি ধরনের সংরক্ষণ বলা হয়? এখানে উত্তর হবে এক্সিটু সংরক্ষণ। কোনো প্রাণীকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে রেখে সংরক্ষণ করা হলে তাকে এক্সিটু সংরক্ষণ বলা হয়। 9 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমির 7টি ধাপের মধ্যে বৃহত্তম ধাপ বা এককটি কোনটি? এখানে উত্তর হবে রাজ্য। ট্যাক্সোনমির 7টি ধাপের মধ্যে বৃহত্তম ধাপ বা এককটি হলো রাজ্য। আর হোমওয়ার্কের 10 নম্বর প্রশ্নটি ছিল দ্বিপদ নামকরণের ক্ষেত্রে প্রথম পদটি গণ বোঝালে দ্বিতীয় পদটিকে কি বোঝায়? তো এখানে উত্তর হবে প্রজাতি। প্রথম পদটি গণ হলে দ্বিতীয় পদটি হবে প্রজাতি। তাহলে আগের ক্লাসের হোমওয়ার্কের 10টি প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম, আর আজকের ক্লাসের যে 10টি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দিলাম সেগুলো আমি পরের ক্লাসের শেষে আলোচনা করে দেবো। তাই অবশ্যই সবাই মনোযোগ সহকারে পরের ক্লাসটিও করবে। আর আজকের দেওয়া 10টি প্রশ্নের হোমওয়ার্কের উত্তর যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আজকের এই ক্লাসটি এতটাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।